তো ইচ্ছে ছিল জানো তো আজকে একটুখানি তোমার সুন্দর করে রান্না বান্না করে ভিডিও করবো। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। ভালো লাগছে না গো, সত্যি কথা একদম ভালো লাগছে না। অনেকে আমাকে, দাঁড়া বাবারে, আমাকে এত এরম লাগছে কেন? হ্যাঁ, তো অনেকে আমাকে বলছে যে বা মানে আমি আমি নিজেই বুঝতে পারছি, যখন হয় না যে তুমি যখন কাজ করবে তখন নিজেই ফিল করতে পারবে যে তোমার ভিডিও কেমন হচ্ছে বা তোমার কাজ কেমন হচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি। অনেকে আমাকে হ্যাংলামিতে বলছে, খাবার আসরে বলছে যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কাজে মন নেই। হ্যাঁ গো, সত্যি কথা। তাই আমার মনে হলো যা ভিডিও আমি বানিয়ে ফেলেছি, আমি আজকে থেকে মোটামুটি আর মানে একা বসে খাওয়ার ভিডিওটা করব না। কারণ বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই পুজোটা আমাদের কাছে ঠিক কতটা চাপের বিষয়। আর ওই চাপটা নিয়ে না প্রত্যেক দিন রান্না করে ওই রকমভাবে খেতে বসা, আর তখন যদি আমি অনেক বেশি কথা বলে ফেলছি ভিডিওতে, কথা না বললে মনে হচ্ছে যেন না দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকে আমার কাছে গল্প শুনতে চেয়েছো রাজনন্দিনী মায়ের। তো এটা আমি আর ভিডিও খেতে খেতে বলছি না, আমি জাস্ট একটু তোমাদের সাথে আজকে গল্প করার জন্যই বসলাম। সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পুজোটা এই বছর ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক করে কমপ্লিট হলে পাঁচ পাঁচ বছরের হবে। আমি যতবার ভিডিও করেছি ততবারই বলেছি, মায়ের আমার দুজনেরই একটা ব্যাপার থাকে, লাস্ট 2-3 দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ। কারণ এই পুজোটা এলে না আমার প্রচণ্ড পরিমাণে বাবার কথা মনে পড়ে, মানে ভীষণ। যতবার আমি বাড়িটাতে যাই, এই প্যান্ডেলটা লাগে, ততবার আমার বুকটা যেন ফেটে যায়। কালকেও রাত্রিবেলা গেছি, আমার এত অস্বস্তি হচ্ছে না বাড়িতে ঢুকলে, মানে কি বলবো, সে পুরনো স্মৃতিগুলো। এমনি সময় কিন্তু এই ফিলটা আমার হয় না, কিন্তু কালী পুজোটা এলেই না আমার এই জিনিসটা হয়। কারণ এই পুজোটা না আমার বাবার পুজো, মানে আমার বাবার শখের পুজো। আমার মেয়েকে নিয়ে মানসিক ছিল। যারা পুরনো তারা জানে, যারা নতুন আমার চ্যানেলে এসেছে তারা জানে না যে এই পুজোটা আমার বাবার মানসিক পুজো ছিল, যে আমার বাচ্চা হলে একটা পুজো দেবে। তো 2019 বা 2020 আমার মেয়ের 1 বছর পূর্ণ হলো। সেই দিনই এই পুজোটা, মানে সেই বছরই প্রথম পুজোটা হওয়ার কথা ছিল। ডেট ঠিক হয়েছিল February 7। তো আনফর্চুনেটলি ওই February 7 তারিখে সমস্ত প্যান্ডেল সমস্ত হয়ে গিয়েছিল। যেই প্যান্ডেলে আমাদের কালী পুজো হবে সেই প্যান্ডেলে আমরা আমার বাবার শ্রাদ্ধের কাজ করেছি। তো সেই কারণে ওই একটা ভয় মনের মধ্যে থেকে যায়। এবার অনেকে যখন পুজোটা করেছিলাম তখন বলেছিল বাধা পড়ে গেছে, পুজো করিস না। আমাদের তখন মনে হয়েছিল এটা কখনো হতে পারে না, যে কালী মা আসবে না বা কালী পুজোয় বাধা পড়েছে, করব না। তো আমরা পুজোটা করেছি, ঠাকুরের আশীর্বাদে 5 বছর ধরে পুজো করেছি। কিন্তু ওই যে তখন যে সকলে বলেছিল বাধা পড়েছে, ওইটাই মনের মধ্যে না একটা কাজ করতে থাকে। আমি জানি ঠাকুর কখনো কারোর ক্ষতি করে না, তো কিন্তু তাও মনের মধ্যে একটা কেমন যেন একটা খটখট প্রত্যেক বছর পুজোতে এলে হয়। এবার তোমাদেরকে বলি আমাদের প্রথম বছরের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন প্রথম বছর পুজোটা হলো, সেই বছর মানে কি বলবো, দুটো দারুণ ইনসিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে, হয় না যে কিছু মানুষ থাকে কিছু খুব কাছের, যেমন আমার বড় পিসি, আমার বাবা তো সবার ছোট ছিল, আমার বড় পিসি আমার বাবাকে ভীষণ ভালোবাসতো। আর আমার আমার বাবার আবার হয় না যে অনেক ভাগনাতের মধ্যে একটা পছন্দের ভাগনা থাকে। তা আমার বাবার আবার পছন্দের ভাগনা ছিল আমার মেজদা, মানে যার নাম হচ্ছে তপুদা। তার সাথে আমার বাবার বেশ একটা খুনসুটি মার্কা সম্পর্ক ছিল, বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা বন্ডিং ছিল। তো এইরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি এই বছর। আমি লাস্ট 4 বছরে কখনো শেয়ার করিনি এই ঘটনাটা। সেটা হচ্ছে গিয়ে পুজোর দিন সবার প্রথমে যেমন সুন্দর চলছিল প্রথম বছর পুজোতে সবাই রেডি টেডি হয়েছে। বারান্দায় সব লোকরা দাঁড়িয়ে রয়েছে, আমার বড় বৌদি আর আমার ঝর্ণা বৌদি রেডি হচ্ছে। আর আমার যে মেজদা, ও ওই যে মানুষকে যে মানে পুজোর দিনকে যে খিচুড়িটা খাওয়ানো হবে, সেই খিচুড়ির ভোগটা রান্না করছে, ধরো এত বড় কড়ার মধ্যে। তো কড়ার মধ্যে খিচুড়ি রান্না করছে, আমি জানি না বলেছিলাম কি না কথাটা। কড়ার মধ্যে খিচুড়ি রান্না করছে, আর আমি জাস্ট রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছি। ঠাকুরমশাই পুজোর সরঞ্জাম বার করছে। পুজোর সরঞ্জামটা বার করতে গিয়ে হঠাৎ করে তোমার
যে ঘরটা বেরোলো প্রথম বছর পুজোতে, অনেকে এরকম দেখলে আর কোনোদিনও পুজোই করতো না। প্রথম বছর পুজো যে ঘরটা বেরোলো, ঘরটা বেরোনোর পর কী হলো বলো তো, ঘরটা ঠাকুরমশাই জল ঢালতে গেল, পুজোর প্রথম কাজ ঘট ফুটো। আমি তো ঠাকুর, আমি এত করে পুজো করলাম, তোমার ঘরটা এরকম ফুটো বেরোলো, তাহলে কি তুমি কি করতে চাইছো, তাহলে কি পুজোটা তুমি নেবে না আমাদের, এই রকম বলছি ঠলছি। এবারে বাড়িতে একটাও বেটা ছেলে নেই তখন, নীলাদ্রি আর আমার যে বন্ধুটা সে রাহুল, তখন ঠাকুরমশাই বললো যাও তোমরা দুজনে গিয়ে ঘরটা নিয়ে আসো। তো ঠাকুরমশাই এই নীলাদ্রি আর রাহুল ঘরটা আনতে গেল, সব মেয়ে বাড়িতে। আমি এরকম করে ঠাকুরের দিকে না অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে ঠাকুর কেন ঘরটা ফুটো বেরোলো। এরকম করতে করতে পিছনে তাকালাম, আমার দাদা মোটামুটি ধরে রাখো 10 কেজি চাল ডালের খিচুড়ি বানাচ্ছিল এত বড় ওভেনের মধ্যে। আমার দাদা হঠাৎ করে সেই করতে করতে আমাদের যে ওভেনের পাশে বেসিনের নিচে যে ফাঁকা জায়গাটা থাকে, ওরকম করতে করতে দেখলাম ওটার মধ্যে ঢুকে গেল সেন্সলেস হয়ে। আমি তো প্রচণ্ড ভীতু। ওই দিন আমার ঝর্ণা বৌদি না থাকলে আমরা জানি না কি হতো। আমরা তো সঙ্গে সঙ্গে কী হলো করছি। আমার বৌদি বেরিয়ে এসছে, মানে শাড়ি হাফ পরা, শুধু কুচি গোজা, মানে নর্মাল অবস্থায়, কোনো তখন নেই। এসে দেখছে মেজদার দাঁতে জিভ লেগে গেছে। দেখে অনেকে ভাববে যে মৃগী রুগী, আমি এটা পরে বলছি, মৃগীর অ্যাটাক হয়েছে। তো তারপরে হঠাৎ, আরে ভাই এত সাদা হয়ে যাচ্ছি কেন আমি, তারপর এইবার আবার কালো হয়ে গেল, ভাল লাগছে না, ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে এত প্রবলেম হচ্ছে। তো তারপরে হঠাৎ করে ওরকম হলো, আমার ঝর্ণা বৌদি এসে সঙ্গে সঙ্গে পিঠের মধ্যে 2-4টে কিল মারলো। ওটা পুজো শুরু হওয়ার আগে আমার মেজদার ওরকম হলো, পিঠের মধ্যে 2-4টে দুম করে কিল মারলো। হঠাৎ করে দাদা মুখের মধ্যে একটু গুটখা রাখা ছিল না, করে ফেললো। ফেলার পরে কিছুক্ষণ পর বলে কী হয়েছে আমার। আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। প্রচণ্ড ভয় পাওয়া যাওয়ার পরে মানে একটা মনের মধ্যে কেমন হচ্ছে, মা পুজো শুরু হলো। আমার দাদাও পুরো ফিট, কোনো অসুবিধা নেই। আমার দাদা নর্মাল পুজোর কাজ করলো, ওই ভোগ বানালো, সকলকে খেতে দিল, তারপরে নিজে গিয়ে শুয়ে পড়লো। এবার 3টে 3:30 যখন বাজে, পুজো কমপ্লিট হয়েছে, আমরা এবার ভোগ খেতে বসবো। আমরা তো উপোস করে ঠাকুরের ভোগ খাই। এবার আমার দাদা আবার লুচি খেতে খুব ভালোবাসে, তো এসে বললো ভোগ দে। আমি আবার লুচি, পায়েস, তরকারি সমস্ত কিছু দিলাম, খিচুড়ি খেলো না। আমরা সবাই বসে খাচ্ছি। এদিকে টেবিলের ওখানে রাহুল, নীলাদ্রি বসে, আমি এই ঘরে বসে খাচ্ছি। খেয়ে দে ঠাকুরের প্রসাদটা খেয়ে দে। তখন সদ্য ঠাকুর, আমাদের সেই বছর ঠাকুর দিনের দিনে, মানে পুজোর দিনের দিনে নাড়িয়ে দিয়েছিল, এখন তো পরের দিন আমরা ভোগ দিই, দিনের দিনে নাড়িয়ে দিল। দেওয়ার পরে ঠাকুরমশাই নাড়াতে গিয়ে বলছে বাবা ঠাকুরটা কি ভার হয়ে গেছে, নাড়াতে পারছি না, এই সমস্ত গেলে। এটা যার যার মনের অনুভূতি, এটা যারা মানে থাকে বা ফিল করে বা যারা মানে তারা ফিল করবে, বাকিরা ভাববে গল্প কথা। তো তারপরে তোমার সঙ্গে এবার খেতে দিয়ে জল ভরতে গেছে, ওই যে ডিসপেন্সারটা খুলেছে, জল ভরছে, আমাদের পিছনে একটা লোহার দরজা রয়েছে, এরকম জল ভরতে ভরতে আবার করতে করতে আবার ওই রকম পড়ে গেল। আবার আমার রাহুল, নীলাদ্রি চেষ্টা করছে, কেউ কিচ্ছু করতে পারছে না। আমার বৌদি এসে সঙ্গে সঙ্গে বলছে একটা চামচ দাও, চামচ নিয়ে জিভের মধ্যে ঢুকিয়ে এরকম করলো, উঠলো তো, মানে সেন্সটা যখন ফিরলো, মিনিট 3-4 জন্য আর কাউকে চিনতে পারছে না। সবার প্রথম উঠে যে অ্যাক্টিভিটিটা ছিল, ওটা আমার ডিটো, মানে কি বলবো, উঠলো আমার বাবা যেরকম করতো। আমি এটা আমার অনুভূতি বলছি, তোমাদের মানা বা না মানা এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা একসাথে 40-50 জন যেটা প্রত্যক্ষ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। উঠেই না হঠাৎ করে কী করলো বলো তো, এইরকম ছিল, হঠাৎ করে ঠাকুরের দিকে এরকম করে ঘুরে গেল, ঘুরেই না হাতটাকে এরকম জোর করে, আমার বাবাও ভীষণ ঠাকুর ভক্ত ছিল, এরকম মাগো করে এরকম করলো। করার পরে আমার মাকে প্রথম কথা জিজ্ঞাসা করলো কি জানো, সবাই ঠিকঠাক করে খেয়েছে তো। এটা আমাদের কাছে প্রচণ্ড আশ্চর্যের বিষয়, আর কাউকে চিনতে পারছে না। বৌদি বলছে আমি কে, বড় বৌদি বলছে এই তপু আমি কে, চিনতে পারছে না কে। কিন্তু আমার মাকে বলছে সবাই ঠিকঠাক করে খেয়েছে তো, মা বলছে হ্যাঁ সবাই ঠিক করে খেয়েছে, দাঁড়াও সবাই ঠিক করে খেয়েছে তুমি চিন্তা করো না। তার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল। সেদিন ওই জিনিসটা হয়েছিল, সবাই ভাবলো নিশ্চয়ই মৃগী ঠিরগির রোগ হয়েছে এত বয়সে এসে।
তারপরে সিটি স্ক্যান থেকে শুরু করে তারপরে দাদা ভাসানে গেছে, সমস্ত কিছু করেছে, সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। ওই দিন যা হয়েছিল, আজকে 4 বছর হবে, প্রথম বছর, এই বছর পুজো হলে ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক থাকলে 5 বছর হবে। আজ পর্যন্ত কোনো দিনও আমার দাদার কিন্তু ওই রকম সমস্যা হয়নি। এবং ডাক্তারকে যখন দেখানো হয়েছে বলছে না কিছুই তো পাওয়া যাচ্ছে না, জানি না হয়তো কী কারণে হয়েছে আমরা বুঝতে পারছি না, আজ পর্যন্ত আমার দাদার ওইটা হয়নি। এবার পরের দিন সকালবেলা আমার হ্যাঁ ওই দিনটা গেল। তার পরের বছর পুজোতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমার ঠাকুরের এই যে হাতটা এরকম করে থাকে, মানে যেই হাত দিয়ে ঠাকুর দেয়, দুটো হাত, একটা হাত এরম থাকে, একটা হাত এরম থাকে, যেই হাত দিয়ে ঠাকুর এরকম দেয়, আমি স্বপ্ন দেখছি আমার ঠাকুরের হাতটা ভেঙে গেছে, ঠাকুর ভেঙে গেছে, আমি পুজো করতে পারছি না। তা আমি ফোন করে সবাইকে বললাম, জানো আমি এরকম স্বপ্ন দেখেছি যে আমার ঠাকুরের এরকম হাত ভেঙে, আমি এই বছর প্রত্যেক বছর পুজোর আগে আমি কিছু না কিছু স্বপ্ন দেখি, এই বছর আমি কোনো স্বপ্ন দেখিনি এখন, এই জন্য এটাও আমার আরেকটা চিন্তার বিষয়। তো দেখছি আমার ঠাকুরের হাতটা ভেঙে গেছে, আমার খুব ভয় লাগছে, কেন এরকম হলো এরকম হলো, খুব চিন্তা করছি। তারপর 3 বছর, লাস্ট বছর পুজোতে সমস্ত কিছু ঠিকঠাক হলো, সব কিছু ঠিকঠাক হলো। যখন পুজোর সময় ঠাকুরকে যখন বরণ করছি, সমস্ত কিছু হলো, বরণ টরণ করার পরে আমরা একবার তো মানে গঙ্গায় নিয়ে গিয়েও আর একবার ঠাকুরকে বরণ করি, সমস্ত কিছু বরণ টরণ করার সময়, বরণ টরণ করে যেই ঠাকুরকে তুলতে গেল, বরণ করার সময় তো আমরা দেখেছি ঠাকুরের হাত ঠিক আছে, আমি জড়িয়ে ধরলাম, সবাই জড়িয়ে ধরলো, বরণ টরণ করার পর দেখছি ঠাকুরের এই যে হাতটা, এই হাতটা ভেঙে গেছে, এই হাতটা নেই, এই হাতের এই জায়গাটা নেই। আমার কি কান্না, আমি যা স্বপ্ন দেখলাম এরকম কেন হলো, তারপরে অনেক কিছু ভাবনা আমার যেটা হয় ঠাকুরের এটা কেন এরকম হলো, এটা কেন ওরকম হলো। তারপর আমি ভাবলাম যে সত্যি হয় ঠাকুরের হাতটা ভেঙে গেলে এইরকম হাত, এটা তো দাত্রী, এই সংকেতটা তো দাত্রীর সংকেত, তিনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে গেলেন, অনেক কিছু দিয়ে গেলেন। এইটা গেল 3rd বছরে। আগের বছর নীলাদ্রি ভীষণ স্ট্রং একটা মানুষ, ঠিক আছে, আমি আসার পরে ওর বাবা চলে গেছে বা আরও অনেক কিছু হয়েছে যেগুলোতে আমি কখনো ওকে সেই রকমভাবে কাঁদতে দেখিনি। আমাদের পরিবারের আগের বছর মানে আমাদের মাকে যখন বিসর্জন দেওয়া হবে তখন না পুরো যে সাজটা হয়েছে, তখন পুরো সাজটা ছিল মেয়ে বিদায়ের সাজ, মানে মেয়ে যখন চলে যায় ওই রকম সাজ। এবার পুরোটাই তো ওই সময়টাতে সব ছেলেরাই করে, ঠাকুরকে গুছানো, ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করা। এবার যখন প্রথম ঠাকুরকে তোলা হচ্ছে না, তখন হঠাৎ করে নীলাদ্রি ওরকম কেমন একটা যেন শুরু করলো, আমার মনটা ভাল লাগছে না। 4টে দিন ধরে ঠাকুরকে আপ্রাণ জড়িয়ে থাকা, সারাটা দিন তার কাছে নিজেকে মানে নিয়োজিত করা, মনে হয় না যে একটা কানেকশন তৈরি হয়ে যায়। এইবার যখন গঙ্গার ঘাটে নামানো হলো, আমরা কেউ কোনো দিন ওই রকম দেখিনি, নীলাদ্রি পাগলের মতো কাঁদছে, আগের বছর পাগলের মতো কাঁদছে, ওকে কেউ আটকাতে পারছে না নীলাদ্রিকে। আমি তো ওর সাথে প্রায় 12-13 বছর থাকলাম, আমি কোনো দিনও নীলাদ্রিকে ওই রকম করতে দেখিনি, পাগলের মতো কেঁদে যাচ্ছে, তুমি যেও না, তুমি থেকে যাও, তুমি কালিমাকে মানে মাকে, আমার মেয়ে গল্প করছে, ঠাকুরকে ছাড়ছে না, জড়িয়ে ধরেছে, মানে সে যে কি একটা সিন, মনে হচ্ছে না যে তো ওর মা চলে যাচ্ছে বা ওর মেয়ে বিয়ে করে চলে যাচ্ছে, এইরকম একটা ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো। দেখো আমার মনে হচ্ছে আমি ওই কানের মধ্যে দুটো দিয়ে রয়েছি, এতক্ষণ বাদে খেয়াল করলাম, তো বলে বোঝাতে পারবো না ওই সিনটা কীরকম ছিল, মানে কিছুতেই ছাড়ছে না ঠাকুরকে, মানে সেই আটকে রয়েছে, কেমন একটা যেন একটা সিচুয়েশান। ওকে আমরা যতই বোঝাচ্ছি এরকম করো না, এরকম করো না। তারপরে আমি বাড়িতে যখন চলে আসলাম, কী হয়েছিল তোমার, বলছে আমি জানি না, আমার মনে হচ্ছিল আমার থেকে কিছু একটা চলে যাচ্ছে, আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না যে আমার কেমন একটা কষ্ট হচ্ছিল। তো এই যে প্রত্যেক বছর কিছু না কিছু দেখতে থাকি না, এইটাই না মনের মধ্যে না ভয়ে একটা ধরে যায় যে এই বছর নতুন কি হবে, এই বছর নতুন কি হবে। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমরা নিজেরা খুব ফিল করি যে মানে মানে কিছু একটা আছে, মানে কিছু একটা ফিল করি আমাদের ঠাকুরটার সাথে। আর আমি তো মানে প্রচণ্ড পরিমাণে তারা মায়ের ভক্ত, সেখান থেকে এইরকম একটা সিচুয়েশান দিয়ে পুজো, তারপর যাই না আমি মানে আরও তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। প্রথম বছর আমি তো ভোগ করি, লাস্ট 4 বছর ধরে ভোগ করছি। ভোগ করতে গিয়ে এই একটা অলৌকিক জিনিস, যারা আমাদের সঙ্গে পুজোতে যুক্ত তারা জানে। আমি ভুনা কিছু সবার প্রথমে প্রায় 5 কেজি দুধের পায়েস করতে গেছি, বিশ্বাস করবে না, গুড়টা দেওয়ার পর দুধটা পুরো ফেনা কেটে গেল,
আমি বললাম গেছে। আমি শুধু ঠাকুরকে বলছি, ঠাকুর আমি মন দিয়ে তোমার রান্না করছি, তুমি শুধু দেখে রেখো। আমি জানি না সকলে পরের দিন ভোগ খাবে, তোমায় নিবেদন করব। পুরো ফেনা কেটে গেল পায়েসটা। আমি যেরম দেখলাম ওই রকম বার করে ঢুকিয়ে রেখে দিলাম। আমি জানি পায়েস নষ্ট হয়ে গেছে, অনেক সময় গুড় দেওয়ার পর পায়েস দুধ কেটে যায়। এত বড় মা পিতলের হাঁড়ি দিয়েছে, প্রায় 5-6 কিলো ভুনা খিচুড়ি। আমি জীবনে কোনোদিনও ভুনা খিচুড়ি বানাইনি। আমি বানাতে গিয়ে দেখছি পিতলের হাঁড়ির নিচে ভুনা খিচুড়ির পোড়া লেগে গেছে, খাওয়া যাবে না, একদম অবস্থা খারাপ। আমি তো টেস্ট করতে পারছি না কিছু, ভুনা খিচুড়ি পোড়া লেগে গেল। মা নাড়ু পাক দিতে গেছে। আমি জানি ঠাকুর পুজো আমাদের নিচ্ছে না, ঠাকুর আমাদের পুজো নেবে না, সব জিনিস পোড়া লেগে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে দেখতে। আমি খালি শুধু ঠাকুরকে বলে যাচ্ছি, হে ঠাকুর, আমি এই প্রথম বছর তোমার ভোগ বানালাম, আমি সম্পূর্ণভাবে তোমাকে ঠিক করে পুজো দিয়েছি, যদি কিছু খারাপ হয় আমি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমরা যারা আমার কথা শুনছো, তারা যদি কখনো আমার বাড়িতে পুজোতে আসো, তোমরা প্রত্যক্ষ করবে, সামনাসামনি আমাদের মায়ের মূর্তি দেখলে, তার লীলা খেলা দেখলে তোমরা ফিল করতে পারবে। ঠাকুর নিয়ে সাত সকালবেলা চা খেতে খেতে মিথ্যা কথা বলবো না। পরে সকালবেলা যখন সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, আমি যখন জিজ্ঞাসা করছি, উষা পিসি ভোগ দিচ্ছিল সেই বছর, আমি বলছি পিসি পায়েসটা ঠিক আছে? আমাকে বলছে বুলটি তুমি একবার খেয়ে দেখো, পায়েসটা মনে হচ্ছে যেন অমৃতের মতো লাগছে। আমি বলছি তুমি কি বলছো? আমি নিজে দেখলাম পায়েস ছানা কেটে গেছে। বলছে তুমি দেখো পায়েসটা মনে হচ্ছে অমৃত, খিচুড়িতে একটা ফোঁটা পোড়া গন্ধ নেই, মানে প্রত্যেকটা খাওয়ার এত সুন্দর হয়ে গেছে, মানে সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন মুখে দিচ্ছি না পায়েসটা, আমার মনে হচ্ছে যেন এরম পায়েস তো আমি বানাইনি, এইরকম খিচুড়ি তো আমি বানাইনি, এত সুন্দর কি করে হয়ে গেল এই প্রসাদগুলো। তো এইটা হচ্ছে গিয়ে একটা ফিলিংস, এই মানে প্রত্যেকটা মুহূর্তে যা যা জিনিস হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তুমি মন পরিষ্কার করে ওনাকে কিছু দেবে, উনি সেটা নেবে। আর আমাদের ঠাকুরের আর একটা লীলা আছে, আমরা 10,000 টাকার মালা পরালেও বাইরের লোক যতক্ষণ না ওনাকে কিছু দেবে, ওনার রূপ খুলবেই না। আগের বছর তোমার ওই কি যেন বলে, কি মল্লিকা, চন্দ্রমল্লিকা, তারপর আরও নানান রকমের প্রায় 5-5.5 টাকার শুধু আমরা মালা পরিয়েছি ঠাকুরকে, অত গয়না পরিয়েছি, খুলছেই না, ভালোই লাগছে না। আমাদের পাঞ্চালিদির সাথে আমার সাবস্ক্রাইবার কিন্তু রিলেশন একটু অন্যরকম। পাঞ্চালিদি এসে তোমরা দেখবে মাকে একটা শাড়ি এখান থেকে দিল, আর আমাদের ঘোলার একজন পিকু কাকু এসে নর্মাল একটা রজনীগন্ধার মালা পরালো। তারপরে যেন উনি একেবারে ফুলে ফেপে উঠলো, খুলে গেল। ঠিক আগের বছর আমার এক বন্ধু পিকু সানফ্লাওয়ারের একটা মালা এসে পরালো, উনি খুলে গেলেন। মানে উনি বাইরের লোকের যতক্ষণ না কোনো কিছু ওনার শরীরে যাবে, ওনার সেই রূপটাই খোলে না, ওনাকে দেখতে সেই রকম লাগেই না। তো এই পুজোটা আমাদের কাছে, যারা বাড়িতে নিজেরা পুজো করে তারা ফিল করতে পারবে, এটা একটা আমাদের কাছে একটা মানে কি বলবো, একটা অনুভূতি, একটা দুর্গা পুজোর থেকেও একটা বড় অনুষ্ঠান আমাদের কাছে। 4টে দিন ধরে আমরা এটা মাকে কি করে সাজাবো, কি খাওয়াবো, কি করব, সকালবেলা কি পড়াবো, রাত্রিরে কি করব, নিজেরা কি পরবো, প্রচুর আনন্দ। মানে আমাদের বাড়ির মায়ের নাম দেওয়া রাজনন্দিনী আমিই দেওয়া। আমি একটা সময় জানো বলেছিলাম, মানে আমি বলিও যে যদি কোনো দিনও এমন হয় যে আমাদের এই বাড়িটা ওনাকে উৎসর্গ করে দিতে হয়, আমি সেটাও দেবো। মানে আমার মায়ের বাড়িটা মানে এত ওনার এত সুন্দর লাগে ওনাকে। যাই হোক, আর তো আজ হচ্ছে মঙ্গলবার, আর 3-4 দিন বাকি। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আমার পুজোর ভিডিওগুলো দেখো। আমি চেষ্টা করবো এই বছর ভিডিও বানানোর, তবে পুজোর দিনের যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটাতে আমি মনিটাইজেশন অন করব না, কারণ আগের বছরও আমি করিনি। আমার মনে হয় যে ওই ভিডিওটা দিয়ে আমি পয়সা ইনকাম করব না, কারণ মাকে দেখিয়ে পয়সা কামাতে নিজেরই একটু কেমন লাগে। তো আমি পুজোর দিনে যে ভিডিওটা থাকবে সেই দিনের মনিটাইজেশন অন করব না। অনেকে আমাকে বলেছো দিদি লাইভ করবে, পুজো দেখাবে, চেষ্টা করব লাইভ দেখানোর। তাই শনিবার দিনটা একটু আমার সঙ্গে থেকো। চলো আজকে গল্প করেই কাটালাম, আর এরপরে আমি অন্য ভিডিও শুরু করব, কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে। তোমাদের সাথে এই যে কথাগুলো বললাম না, আমার মনটা ভীষণ হালকা লাগলো, যেটা আমি খেতে বসে পারতাম না নিজের। মানে আমি সত্যি বলছি, তোমরা বলছো খেতে পারছো না, আমি এই চিন্তায় আমি খেতে পারি।
পারছি না। এই যে কথা বললাম আমার ভীষণ ভালো লাগলো।